ইউনূস সরকার আমেরিকার সাথে যে রাষ্ট্র বিধ্বংসী চুক্তিগুলো করে গেছে, এই চুক্তির বিষয়ে জামাত নিজেদেরকে সরিয়ে রাখার চেষ্টা করছে, আড়ালে রাখার চেষ্টা করছে। ইউনূস সরকারের একাধিক উপদেষ্টা দাবি করেছেন যে এই চুক্তিগুলো তারা তাদের মন গড়া খেয়ালখুশি মতো করেননি, বরং বিএনপি, জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে বসে তাদের পরামর্শক্রমে সম্মতি নিয়েই এই চুক্তিগুলো করা হয়েছে। তো চুক্তি নিয়ে ইউনূস সরকারের উপদেষ্টাদের এমন বক্তব্য দেওয়ার পরেও জামাত ব্যতীত বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা এর বিরুদ্ধে কোনো কথা বলেননি, তারা চুপ। যেহেতু তারা চুপ, তাই আমরা ধরেই নিতে পারি যে নীরবতা হলো মৌন সম্মতির লোক। কিন্তু একমাত্র জামাত এই ক্ষেত্রে টোটালটাই ব্যতিক্রম। তারা টোটালি অস্বীকার করে বসেছে যে এই চুক্তির ব্যাপারে আমরা কিচ্ছু জানি না। ইউনূস সরকার এই চুক্তির ব্যাপারে আমাদের সাথে একটা শব্দ নিয়েও কোনো আলোচনা করেন। তাই যে প্রশ্নটি সামনে এসেছে যে মিথ্যাটা তাহলে কে বলছে বা কারা বলছে, মিথ্যা বলেন, অসত্য বলেন বা সত্য লুকানো বলেন, এটা কারা করছে? ইউনূস সরকারের উপদেষ্টা না জামাতের আমির সাহেব? দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি, ঘটনা প্রসঙ্গে। নিশ্চয়ই দর্শক শ্রোতা স্মরণে আছে যে নির্বাচনের ঠিক 3 দিন আগে ইউনূস সরকার তড়িঘড়ি করে আমেরিকার সাথে এক গাদা রাষ্ট্র বিধ্বংসী চুক্তি করে গেছে। এরপরে নির্বাচন হলো, বিএনপি সরকার ক্ষমতায় আসলো, জামাত এনসিপি বিরোধী দল হলো, সংসদ অধিবেশন বসলো। এরপরে এই চুক্তির বিষয়ে ব্যাপক কন্ট্রোভার্সি হলো, লেখালেখি হলো যে এই চুক্তিগুলো দেশের কল্যাণে না, দেশের স্বার্থে না, বরং চুক্তিগুলো রাষ্ট্র বিধ্বংসী, এই চুক্তি বাতিল হওয়া প্রয়োজন। তো এই দাবিগুলো যখন উঠতে থাকলো, তারপর থেকে যে ঘটনাগুলি বা যে বক্তব্যগুলো এসেছিল সেগুলো যদি আমরা ধারাবাহিকভাবে একটু দেখি। পররাষ্ট্রমন্ত্রী, যিনি ডক্টর ইউনূসের উপদেষ্টাও ছিলেন, তিনি বললেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে সায় ছিল বিএনপি এবং জামাত। এই বক্তব্য রেখেছিলেন 4 মার্চ 2026। ঠিক তার একদিন পর 6 মার্চ 2026-এ জামাতের আমির ডিরেক্ট অস্বীকার করে বসলেন, বললেন চুক্তি নিয়ে জামাতের সঙ্গে কোনো আলোচনাই হয়। এরপরে প্রায় 1 মাস পরে ইউনূস সরকারের আরেকজন উপদেষ্টা ফরিদা, তিনিও সেম দাবি করে বসলেন, বললেন বিএনপি জামাতের মতামত নিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হয়েছিল। এই বক্তব্যের ঠিক 3-4 দিন পরে জামাতের আমির আবারও বললেন যে আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামাতকে কিছুই জানায়নি। তো এই যে জামাতের আমির সাহেবের অস্বীকার করা, কিন্তু তাহের সাহেবের আবার একটা বক্তব্য পাওয়া যাচ্ছে যেখানে তিনি 2 রাষ্ট্রের বাণিজ্য চুক্তি নিয়ে কথা বলছেন। আমরা সেই বক্তব্যটি একটু দেখে আসি, চলুন। যখন আগে আসছিল তখন আমি আমার নিজের একটা বক্তব্য দিয়েছি যে সরকারের পক্ষ থেকে কেউ আমাদের সাথে এই বিষয় নিয়ে কোনো আলোচনা করে। এখন আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, তৎকালীন সরকারের পক্ষ থেকে কোনো একজন মানুষ এই বিষয় নিয়ে আমাদের সাথে একটা শব্দ উচ্চারণ। আমি একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, যদিও নির্বাচনের 3 দিন আগে 9 ফেব্রুয়ারি চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে, তাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা আসছে, কিন্তু এখন এটা পরিষ্কার জানা গেছে, এটা বোঝাও যাচ্ছে যে বিএনপি এবং জামাত ইসলাম এবং বিরোধী দলেও যারা আছেন তাদের সাথে কিন্তু অন্তর্বর্তী সরকার এটা আলোচনা। এবার শুনুন যে জামাত নেতা তাহের সাহেব কি বলছেন। জামায়াতে ইসলামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল শুরুতে অংশ নেয় এই বৈঠকে। পরে 2 দেশের বাণিজ্য চুক্তির বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরেন জামায়াত নেতা। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে সেভাবে বলেছে, আমরা বলছি আমরা ডিটেলস থেকে স্টাডি করবো, কোনো যদি যেগুলো পজিটিভ আছে সেটার সাথে আমরা একমত হবো, আর যদি কিছু নেগেটিভ থাকে তাহলে সে ব্যাপারে আমরা অপোজ করবো পার্লামেন্টে। এখানে তাহের সাহেবের বক্তব্যে 2 দেশের বাণিজ্য চুক্তির কথাটি উঠে এসেছে, কিন্তু এই 2 দেশ বলতে কি বাংলাদেশের সাথে যে আমেরিকার বাণিজ্য চুক্তি সেটাই না অন্য কিছু, সেটা কিন্তু ক্লিয়ার হতে পারে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2।
মিথ্যাটা তাহলে কে বলছে, অসত্যটা কে বলছে, বা সত্য গোপন আসলে কে করছে? জামাতের আমির সাহেব মিথ্যা বলছেন? আস্তাগফিরুল্লাহ, এমনটা তো বলা সমীচীন হবে না, তাই না? জামাতের আমির সাহেব, তাকে যাকে জিন্দা ওলি বলা হয়, টপ টু বটম সাদা, দাড়ি চুল গোঁফ পেকে সাদা হয়ে গেছে, সাদা টুপি, সাদা পাজামা পাঞ্জাবি। তো এমন একটা ফেরেশতা সমতুল্য মানুষকে তো মিথ্যা বা অসত্য বলার অপবাদ দেয়া গুনার কাজ হবে না। তাই জামাতের আমিরের সম্মানার্থে হলেও তার উপরে এই অপবাদটা না দিই। তাহলে আলোচনার সাথে ধরেই নিচ্ছি যে এই মিথ্যা বা অসত্য বা সত্য গোপন করা, এটি ইউনূস সরকারের উপদেষ্টারাই আসলে করতেছে। তাছাড়া ইউনূস সরকারের উপদেষ্টাদের রেকর্ডও তো অতটা ভালো না। ধরে নিলাম যে ইউনূস সরকারের উপদেষ্টারাই মিথ্যা বলছেন, জামাতের আমির সাহেব সত্যই বলছেন। কিন্তু একটা বিষয় কিন্তু পরিষ্কার, যে জামাতের আমিরের এই অস্বীকার করার মধ্য দিয়ে এটা প্রমাণিত হলো যে এই চুক্তিগুলো রাষ্ট্রের কল্যাণের জন্য না, বরং এই চুক্তিগুলো রাষ্ট্র বিধ্বংসী চুক্তি। কারণ কি? কারণ হলো, ক্রেডিট নেওয়া যায় রাষ্ট্রের জন্য ভালো, এমন কোন সুযোগ জামাত হাতছাড়া করবে এটা কশ্চিনকালেও বিশ্বাস করার কোনো উপায় নেই। কারণ জামাত ক্রেডিট নিতে পছন্দ করে এবং জামাত দায় নিতে পছন্দ করে না। দায় থাকলে সেখান থেকে সরে যায়। যেমন বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে সরকারে ছিল, সেই সরকার দুর্নীতিতে চ্যাম্পিয়নও হয়েছিল, কিন্তু জামাত কিন্তু সেই দায় নিতে চায়নি। তারা কিন্তু দুর্নীতির সব দায় বিএনপির উপরে চাপিয়ে নিজেদেরকে সাক্ষাৎ ফেরেশতা সমতুল্য বানানোর চেষ্টা করেছে। তো জামাত দায় নেবে না, ক্রেডিট নিবে, এটাই তাদের বৈশিষ্ট্য। এটা তারা ভালোভাবেই পারে। তারা ক্রেডিট নিতে গিয়ে মাঝে মধ্যে ৭১ সালের মুক্তিযুদ্ধ স্বাধীনতার ক্রেডিটও নিয়ে ফেলে। তারা বলে ফেলে যে আমরা স্বাধীনতা এনেছি, আমরাই স্বাধীনতা রক্ষা করব, আমরাই স্বাধীনতার রিয়েল হিস্ট্রি এই দেশের জনগণকে জানাবো, তরুণদেরকে জানাবো। এই দেশ আমাদের দেশ, এই দেশের একমাত্র দেশপ্রেমিক শক্তি আমরা। এই ধরনের ক্রেডিট কিন্তু নিয়েছে বা নেয়। ক্রেডিট নিতে গিয়ে এমনও বলে যে আমিও শহীদ পরিবারের সন্তান, কিন্তু সেই শহীদ কে হয়েছে তার পরিবারে সেটা কিন্তু ক্লিয়ার করে না। বলে ২-৪ ফোঁটা রক্ত দিয়ে মানে আমরাও এই দেশ স্বাধীনতায় অংশগ্রহণ করেছি। যাই হোক, জামাত যেহেতু ক্রেডিট নিতে ভালোবাসে, দায় নেয় না, আর এক্ষেত্রে যেহেতু এই চুক্তিগুলো তারা চুক্তি থেকে সরে মানে চুক্তির ব্যাপারে অস্বীকার করে যে কিছুই জানে না, দ্যাট মিনস এই চুক্তির মধ্যে ক্রেডিট নেয়ার কিছু নাই, তাই এখান থেকে তারা সরে যাচ্ছে। তাহলে চুক্তিগুলো যেহেতু রাষ্ট্র বিধ্বংসী, চুক্তিগুলোতে যেহেতু ক্রেডিট নেওয়ার কিছু নেই, চুক্তির মধ্যে যেহেতু দায় আছে, তাই দায় থেকে জামাত নিজেদেরকে সরিয়ে নিচ্ছে। তাহলে প্রশ্ন হলো, এমন একটা খারাপ জিনিস সম্পর্কে জামাতের আমির সাহেব সাংবাদিকদের সামনে এতটা লাউড অ্যান্ড ক্লিয়ার বলতে পারলেও সংসদে গিয়ে চুপ থাকে কেন? জামাত এনসিপি তাদের বিরোধী দল সংসদে গিয়ে যেমন জুলাই, এরপরে গণভোট, জুলাই সনদ, এই নিয়ে যেভাবে একের পর এক বক্তব্য রেখেই যাচ্ছেন, মনে হচ্ছে তাদের ডিকশনারিতে এর বাহিরে আর কোনো শব্দ নেই। কেন সেখানে চুক্তি বাতিলের প্রস্তাব তারা করছে না? এই দায়িত্বটা কি বিরোধী দল হিসাবে তাদের না? অবশ্যই তাদের। বিরোধী দলের কাজই তো হলো এটি। সরকার তার মতো করে চলতে চাইবে, কিন্তু বিরোধী দল আটকাবে। এই যে আমির হামজা সাহেব, জামাতের এমপি, তিনি বলেছিলেন না এমপি হওয়ার পরে যে আমরা যে কয়জন এমপি আছি আমরাই সংসদে গিয়ে সরকারকে সোজা বানিয়ে ফেলব। তাহলে কই সোজা? ডক্টর ইউনূস এত বড় একটা রাষ্ট্র বিধ্বংসী, এতগুলো চুক্তি করে গেল, বিএনপি সরকার সেই চুক্তিগুলোকে আইনে পরিণত করে দিচ্ছে বা মেনে নিচ্ছে, যেগুলো রাষ্ট্র বিধ্বংসী, যার মধ্যে দায় আছে, ক্রেডিট নেওয়ার কিছু নেই, অথচ সেই জায়গায় জামাত তাহলে চুপ কেন? এবার কনক্লুশনে এসে যেটা বলতে চাই সেটা হলো, জামাতকে, জামাতের আমিরের সম্মানার্থে যতটাই নির্দোষ করার চেষ্টা করি না কেন, কেন যেন ঘটনাক্রমে জামাত এই প্যাচে আসলে পড়েই যাচ্ছে। জামাতকে নির্দোষ ভাবা যাচ্ছে না। জামাত বাহিরে এসে বলবে এ ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, দায় নিতে চাইবে না, আবার সংসদে গিয়ে এই বিষয়ে কোনো মুখই খুলবে না। তার মানে এখানে কিছু কিন্তু রয়েছে।
জামাত এই চুক্তির ব্যাপারে কিছু মিথ্যা বলছে, না হয় অসত্য বলছে, না হয় সত্য লুকাচ্ছে বলে মনে হয়। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই মতামতে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।